আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ক্যাপিটাল বাজেটিং বা ইনভেস্টমেন্ট ডিসিশনের সেকেন্ড ক্লাসে চলে আসছি ফাইন্যান্সের। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। গত ক্লাসে আমরা দেখছিলাম ক্যাপিটাল বাজেটিং কী, এরপরে হলো আমাদের ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারে কী কী ম্যাথগুলো করা লাগবে, ক্যাপিটাল বাজেটিংয়ের প্রসেসগুলো কী কী, আমরা গত ক্লাসে এগুলো শিখছি, রাইট? এখন আসি আজকের ক্লাসটা আমরা দেখি কীভাবে হয়েছে। এখানে এনসিও অথবা ইনভেস্টমেন্ট, এটা মানে কি? এটা হচ্ছে প্রজেক্টে মোট বিনিয়োগের পরিমাণ। আমাদের কোশ্চেনে এনসিও বা ইনভেস্টমেন্ট দেওয়া থাকবে। সো এই এনসিও বা ইনভেস্টমেন্ট মানে আমরা কি বুঝবো? প্রজেক্টে মোট বিনিয়োগের পরিমাণ। ওকে, এরপরে আসি ক্যাশ ইনফ্লো। ক্যাশ ইনফ্লোকে আরও কয়ভাবে থাকতে পারে? ক্যাশ ইনফ্লো থাকতে পারে সিএফবিটি অথবা গ্রোস ক্যাশ ইনফ্লো অথবা সিএফএটি অথবা ইবিটি অথবা ইএটি, যে কোনো নামে থাকতে পারে। অর্থাৎ ক্যাশ ইনফ্লো আমাদের কোশ্চেনে যে ইয়েগুলো দেওয়া থাকবে, টাকাগুলো দেওয়া থাকবে, সেই টাকাগুলো আমাদের এই নামগুলো দিয়ে থাকতে পারে। ওকে, কোশ্চেনে আমাদের যে টাকাগুলো দেওয়া থাকবে প্রজেক্টগুলোর, যেমন একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের টাকাগুলো আমাদের এই নামে থাকতে পারে, যে কোনো একটা নামে থাকতে পারে। এখন আসি সিএফবিটি মানে কি? সিএফবিটি মানে হলো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, গ্রোস ক্যাশ ইনফ্লো। এরপর সিএফএটি মানে কি? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ইবিটি মানে কি? আর্নিং বিফোর ট্যাক্স। আর ইএটি মানে কি? আর্নিং আফটার ট্যাক্স। এগুলো আমরা ওই পৃষ্ঠাতে লিখছি, তোমরা দেখতে পারবে, এটা সমস্যা নেই। এখন জাস্ট বুঝে নাও, যখন আমরা অ্যান্সার করবো তখন এমনি বুঝতে পারবো। এখন আসি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হলো ভ্যালু অফ অ্যাসেট, সালভেজ ভ্যালু ইত্যাদির ভিত্তিতে সময় নির্ধারণ করতে হবে। এরপর আসি এনপিভি নির্ধারণের ক্ষেত্রে ডিসকাউন্ট ফ্যাক্টর অথবা কস্ট অফ ক্যাপিটাল উল্লেখ থাকবে। আমাদের কোশ্চেনে বলবে যে এনপিভি নির্ণয় করা, আর ডিসকাউন্ট ফ্যাক্টর কিংবা কস্ট অফ ক্যাপিটাল উল্লেখ থাকলে আমরা কোথায় সেটার করব? এনপিভি নির্ধারণ ক্ষেত্রে এটা ইউজ করব। এটা আমাদের কোশ্চেনে বলা থাকবে। সো আমরা এটা কোথায় ইউজ করব? এনপিভি নির্ধারণ ক্ষেত্রে ইউজ করব। এরপরে ডিসিশন নেব কীভাবে? এনপিভি এর ভিত্তিতে অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিসিশন নিতে হবে। এনপিভি যদি পজিটিভ হয় তাহলে অ্যাকসেপ্ট, এনপিভি যদি নেগেটিভ হয় তাহলে রিজেক্ট। অর্থাৎ আমরা যখন এনপিভির ম্যাথ করব তখন এনপিভির ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। অর্থাৎ যদি পজিটিভ মান আসে তাহলে অ্যাকসেপ্ট করব, আর যদি নেগেটিভ মান আসে তাহলে রিজেক্ট করব। ওকে, তাহলে এই বিষয়গুলো এখন আমরা বুঝতে পারবো এখন ম্যাথের মাধ্যমে। চলো আমরা ম্যাথ দেখি। এখানে একটা ম্যাথ দেখি, এখানে বলা হয়েছে পারহান কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল টু ইনস্টল নিউ মেশিন অ্যাট এ কস্ট টাকা 50,000। এখানে কস্ট টাকা দেওয়া আছে 50,000 টাকা ইনভেস্টমেন্টের প্রপোজালে। ওকে, একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল পাইছে সে, যেটার কস্ট টাকা হলো 50,000 টাকা। লাইফ এক্সপেক্টেন্সি অফ 5 ইয়ার্স, 5 বছর মেয়াদি। অ্যান্ড নো সালভেজ ভ্যালু, কোনো সালভেজ ভ্যালু নাই এখানে, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য নেই। সালভেজ ভ্যালু মানে কি? ভগ্নাবশেষ মূল্য। দ্য ট্যাক্স রেট ইজ 35%, ট্যাক্স রেট হলো আমাদের 35%। অ্যাজিউম দ্য ফার্ম ইউজেস স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন অ্যান্ড সেম অ্যাজ অ্যালাউড ফর ট্যাক্স পারপাস। এটা আমাদের যে ডেপ্রিসিয়েশন নির্ণয় করছে সেটা হলো স্ট্রেট লাইনে, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করছে। আর সরলরৈখিক পদ্ধতিতে আমাদের ডেপ্রিসিয়েশন প্রতি বছরে কী হয়? একই হয়। ওকে, সো আমরা ডেপ্রিসিয়েশন একবার বের করলে বাকি সব বছরে একই ডেপ্রিসিয়েশন। এখন আসি দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন। এখানে কি বলছে? দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো। এর দেখো ক্যাশ ফ্লো বলা আছে, আমাদের এখানে এটা বলা আছে, দেখো ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের আগে। তার মানে এই যে টাকাগুলো দেওয়া আছে এগুলো কোথায় আছে? ডেপ্রিসিয়েশনের আগে, মানে ডেপ্রিসিয়েশন নির্ণয় করার আগে। অ্যান্ড ট্যাক্স ফ্রম দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল আর এস ফলো। অ্যান্ড ট্যাক্স তার মানে তোমার ক্যাশ ফ্লো যেটা দেওয়া আছে বিফোর ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স, ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশন নির্ধারণ করার আগেই দেওয়া আছে। ওকে, সিএফবিটি মানে হলো কি? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। কি? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। তার মানে আমাদের এখানে বলে দিয়েছে যে ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স এই দুইটা কর নির্ণয় করার আগের টাকা এগুলো দেওয়া আছে। তার মানে এখন যখন আমরা ম্যাথ করব তখন এই যে 10,000 থেকে আমাদের প্রথমে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া লাগবে, এরপরে কি বাদ দেবো? ট্যাক্স বাদ দেবো, এগুলো বাদ দিয়ে করা লাগবে। ওকে, কারণ বলে দিছে বিফোর। এখন আসি, তার মানে আমরা যে বললাম আমাদের সিএফবিটি থাকতে পারে কিংবা সিএফএটি থাকতে পারে, ইবিটি থাকতে পারে, এগুলো অর্থাৎ এইরকম টাকা দেওয়া থাকবে, আমরা এগুলো বুঝে নেব। যখন আমরা আরও ম্যাথ করব তখন দেখতে পারবা কখনো সিএফবিটি থাকবে, কখনো ক্যাশ ইনফ্লো থাকবে, এরকম যে কোনো নামে থাকতে পারে যেটা বললাম। তাহলে এখন আমাদের এখানে ইনভেস্টমেন্ট কত পাইছি আমরা? 50,000 টাকা।
ইনভেস্টমেন্টকে আমরা বলবো যে এনসিও। কি বলবো? এনসিও। এনসিও মানে হলো তোমার ইনভেস্টমেন্ট। ওকে, এখন আসি, এরপরে আমাদের এখন চাইছে কি কম্পিউট দ্য ফলোয়িং পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলছে, অ্যাভারেজ রেট অফ রিটার্ন নির্ণয় করতে বলছে, নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলছে, 10% ডিসকাউন্ট রেট। আমাদের এগুলো নির্ণয় করতে বলছে। চলো আমরা দেখি তাহলে কোনটা কীভাবে হচ্ছে। এখানে আমাদের এক নম্বরে ওয়ার্কিং, আমরা এক নম্বর ওয়ার্কিং করে নেব, কারণ আমাদের ডেপ্রিসিয়েশন লাগবে। কোশ্চেনে তো সরাসরি আমাদের ডেপ্রিসিয়েশন দেওয়া নাই, বের করা লাগবে। ডেপ্রিসিয়েশনের সূত্র কি? সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। কস্ট কি? কস্ট হচ্ছে আমাদের যে ইনভেস্টমেন্ট আছে না, যে ইনভেস্টমেন্ট এনসিও, ইনভেস্টমেন্টটাই হলো আমাদের কস্ট। আমাদের দেখো এখানে বলে দিছে, এই যে আমরা ইনভেস্টমেন্ট করছি, একটা প্রপোজাল পাইছি ইনভেস্টমেন্ট করার জন্য, সেটা যে কস্ট 50,000, এটাই হলো আমাদের কস্ট। ওকে, তাহলে কস্ট সালভেজ ভ্যালু কিন্তু দেওয়া নাই এখানে, আমাদের এখানে বলছে নো সালভেজ ভ্যালু। তো সালভেজ ভ্যালু যেহেতু দেওয়া নেই, ভগ্নাবশেষ মূল্য দেওয়া যেহেতু দেওয়া নেই, তার মানে এটা জিরো হবে, রাইট? সেই জন্য আমরা এখানে জিরো দিয়েছি। আর ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ আমাদের কোশ্চেনে বলা আছে 5 বছর, তো এটা আমরা করলে আসে 10,000 টাকা। তাহলে আমরা ডিপ্রিসিয়েশন পেয়ে গেলাম। মনে রাখবো আমাদের এখন নির্ণয় করতে হলে প্রথমে ইয়ার লিখবো, ইয়ারের পরে CFBT লাগবে, এরপরে ডিপ্রিসিয়েশন। যেহেতু আমাদের বলছে যে CFBT আছে, ডিপ্রিসিয়েশন এরপরে হচ্ছে তোমার ট্যাক্স বাদ দেওয়ার আগ পর্যন্ত। তাহলে এখন আমরা CFBT কোশ্চেনে এগুলো দেওয়া আছে সরাসরি। এখন এটা থেকে আমরা ডিপ্রিসিয়েশন বাদ দেবো 10,000, এই যে আমরা যেটা বের করছি 10,000 বাদ দেবো। ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আমরা পাবো কি ইবিটি। ইবিটি হলো আর্নিং বিফোর ট্যাক্স, মানে ট্যাক্সের আগ পর্যন্ত এটা আর্নিং হয়েছে, ট্যাক্সের আগ পর্যন্ত এটা আর্নিং হয়েছে। ওকে, তাহলে এখন আসি, ট্যাক্সের ইবিটি নির্ণয় করবো কীভাবে? 10,000 থেকে যদি 10,000 বিয়োগ করে এখানে জিরো হবে, এরপরে 11,000 থেকে 10,000 বাদ দেবো, এখানে 1,000 হবে, এরপরে 13,000 থেকে আমরা 10,000 ডেপ্রিসিয়েশন বাদ দিলে 3,000, এরপরে 14,000 থেকে 10,000 ডেপ্রিসিয়েশন বাদ দিলে 4,000। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে এখানে আর্নিং বিফোর ট্যাক্স, ট্যাক্সের আগ পর্যন্ত এটা আর্ন করছি। ওকে, তাহলে ইবিটি আমরা পাইছি। এখন এই যে ইবিটির উপরে আমরা ট্যাক্স ধার্য করব, তাহলে 1,000-এর উপর 35% করলে 350। এরপরে মনে রাখবা যদি আমাদের এখানে আর্নিং না হয় তাহলে সেটার উপর ট্যাক্সও ধরা লাগবে না। ওকে, কারণ আমাদের এখানে আর্নও নাই, ট্যাক্সও নাই, এরপর ট্যাক্স আর্নিং আফটার ট্যাক্সও নাই। এখন আসি, তাহলে 35% ধরবে, 3,000-এর উপর 35% ধরলে 1,050, এরপরে 4,000-এর উপর 35% ধরলে 1,400, এরপরে 10,000-এর উপর 35% ধরলে 3,500 টাকা আমরা ট্যাক্স পেলাম। এখন আসি আর্নিং আফটার ট্যাক্স। কি আর্নিং আফটার ট্যাক্স? ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা হলো আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সের পরবর্তী আয়, ট্যাক্স পরবর্তী আয়, অর্থাৎ ট্যাক্স বাদ দেওয়ার পরে যে আয় সেটা হলো এটা। এখন আসি, আমাদের আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে আমরা পাবো আর্নিং আফটার ট্যাক্স। তাহলে 1,000 থেকে 350 বাদ দিলে 650, 1,050, 3,000 থেকে 1,050 বাদ দিলে 1,950, এভাবে বাকিগুলো। আমরা আর্নিং আফটার ট্যাক্স পাবো কীভাবে? আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে আর্নিং আফটার ট্যাক্স পাবো। ওকে, এটা আমরা পেলাম। এখন আমরা পাবো কি নির্ণয় করা লাগবে? CFAT। CFAT মানে কি? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। মনে রাখবে এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করা লাগবে আমাদের এই যে আর্নিং আফটার ট্যাক্স আছে এটার সাথে ডেপ্রিসিয়েশন অ্যাগেইন যোগ করা লাগবে। কি করা লাগবে? এটার সাথে ডেপ্রিসিয়েশন অ্যাগেইন যোগ করা লাগবে। মনে রাখবা আমাদের প্রথমে একবার ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া লাগবে, আবার একবার ডেপ্রিসিয়েশন যোগ করা লাগবে। CFAT মানে কি? আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাগেইন যোগ করা লাগবে কার সাথে? আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্সের সাথে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করব, তাহলে আমরা CFAT ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স পাবো। ওকে, তাহলে আমাদের দেখো এখানে প্রথমে ডেপ্রিসিয়েশন 10,000 আছে, আমরা 10,000 লিখছি, আর্নিং তো নাই এখানে, তার কারণে সরাসরি 10,000। এরপর আমাদের ডেপ্রিসিয়েশন আছে 10,000, EAT আর্নিং আফটার ট্যাক্স আছে 650, 10,650। এরপরে ডেপ্রিসিয়েশন আছে 10,000, আমাদের এখানে আছে 1,950, আর্নিং আফটার ট্যাক্স 11,950, এইভাবে বাকিগুলো। তাহলে আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স পেয়ে গেলাম। এখন আসি আমাদের যে পেব্যাক পিরিয়ড নির্ণয় করা লাগবে, সেটা করার জন্য আমাদের লাগবে হলো কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ আমাদের PBP নির্ণয় করতে কি লাগবে? কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স।
সেই জন্য আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কীভাবে নির্ণয় করব, এই যে CAPT ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সকে আমরা কিউমুলেটিভ আফটার ট্যাক্সে নেব। প্রথমে 10,000 লিখলাম, 10,000-এর সাথে 10,650 যোগ করলে 20,650, 20,650-এর সাথে 11,950 যোগ করলে 32,600, এরপরে 32,600-এর সাথে 12,600 যোগ করলে 45,200, 45,200-এর সাথে 16,500 যোগ করলে 61,700। ওকে, অর্থাৎ আমাদের CCFAT নির্ণয় করব কী জন্যে, পিবিপি নির্ণয় করার জন্য। আমরা যদি পিবিপি লাগবে এখানে যে এইগুলো লাগবে, এটি আমরা কোথা থেকে নিব, এই যে CCFAT এটা থেকে লাগবে আমাদের, কারণ আমাদের ইনভেস্টমেন্টের কাছাকাছি বছরের যে টাকা আছে সেটা লাগবে। এখন আসি, তাহলে আমরা এটা পেলাম। এরপরে এটা আমাদের মনে রাখবে, এটা আমাদের এগুলো আমাদের কিসের জন্য লাগবে, পিবিপি নির্ণয় করার জন্য লাগবে। এই যে 10% ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা কোথায় লাগবে, এটা লাগবে হলো আমাদের এনপিবি নির্ণয় করার জন্য। কি এনপিবি নির্ণয় করার জন্য, যখন আমরা ম্যাথ করব তখন তোমরা এমনি দেখতে পারবে, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এখন আসি আমরা আগে পিবিপি নির্ণয় করি। এখানে এ মানে কি, এ হচ্ছে আমাদের যে বিনিয়োগের যে বছর সেটা হচ্ছে এ। এখন আমাদের বিনিয়োগ কত, 50,000 টাকা, রাইট। সি হচ্ছে কি, এনসি হচ্ছে আমাদের 50,000 টাকা, অর্থাৎ যে বিনিয়োগ সেটা হচ্ছে 50,000 টাকা। সি হচ্ছে আমাদের বিনিয়োগের কাছাকাছি যে টাকা, বিনিয়োগের কাছাকাছি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের যে টাকা, সেটাই হচ্ছে আমাদের সি। আমাদের বিনিয়োগ 50,000 টাকা, এটার কাছাকাছি কত আছে, এখানে 45,200 টাকা আছে। মনে রাখবা, বিনিয়োগের কাছাকাছি কিংবা বিনিয়োগের সমান নেওয়া যাবে, কিন্তু বিনিয়োগের বেশি নেওয়া যাবে না। এখন এখানে যদি আমাদের 50,000 না, 50,000-এর জায়গায় যদি এখানে 52,000 টাকা হতো, তারপরে আমরা 45,200 টাকা নিতাম। কেন? কারণ আমাদের বিনিয়োগের কাছাকাছি কিংবা বিনিয়োগের সমান পর্যন্ত নিতে পারবো। তাহলে 50,000-এর কাছাকাছি একমাত্র আছে কত, 45,200 টাকা। সেই জন্য আমরা 45,200 টাকা নিয়েছি এখানে। তাহলে এনসিও হলো আমাদের বিনিয়োগ, সি হলো বিনিয়োগের কাছাকাছি যে টাকা সেটা হলো 45,200, আর বিনিয়োগের কাছাকাছি যে টাকা সেটা কোন বছরে আছে, এই যে চতুর্থ বছরে আছে, 4 বছর। তার মানে এ হলো আমাদের 4, কি এ হলো আমাদের বিনিয়োগের কাছাকাছি যে বছর সে বছর, ইয়ার 4 বছর আছে, তো এই যে 4। আর ডি কি, ডি হলো তোমার বিনিয়োগের কাছাকাছি বছরের পরবর্তী বছর, অর্থাৎ CFATর পরবর্তী বছর হচ্ছে আমাদের ডি, অর্থাৎ আমরা বিনিয়োগের কাছাকাছি যে বছর পাবো 4 এবং 45,200, এর পরবর্তী বছর অর্থাৎ এর পরবর্তী CFATর বছর হচ্ছে আমাদের ডি। তাহলে এর পরবর্তী বছর CFAT কত, 16,500, আর এটাই হচ্ছে আমাদের ডি। ওকে, সেজন্য আমরা এখানে ডি বসাইছি। তারপর আমরা হিসাব করছি, এবার হিসাব করা হলো 4.29 আসছে অ্যাপ্রক্সিমেট, বুঝছো? তো এইভাবে। এখন আসি, তাহলে আমাদের পিবিপি নির্ণয় করতে এগুলো লাগছে, এখানে আমরা বসাইছি এই 4 বছর। এনসি হচ্ছে বিনিয়োগ যত টাকা, সি হচ্ছে বিনিয়োগের কাছাকাছি যে টাকা CCFAT থেকে নিব, আর ডি নিব হলো CFAT অর্থাৎ বিনিয়োগের পরবর্তী বছর থেকে। ওকে, এখন তাহলে আমাদের পিবিপি নির্ণয় করা হলো। তাহলে পিবিপি সূত্র কি, পিবিপি সূত্র হলো এটা। এখন আসি, পিবিপি সূত্র আমাদের দুইটা, একটা হলো আমাদের যদি CCFAT এগুলো যদি মানে অসমান টাকা হয়, দেখো এগুলো কিন্তু অসমান নেই, সবগুলো কি 10,000, সবগুলো কি 20,650 না, আলাদা আলাদা টাকা বা অসমান হলে আমরা এই সূত্র ইউজ করব। আর যদি সমান হয় তখন আমরা আরেকটা সূত্র ইউজ করব। নেক্সট আমরা আরও ম্যাথ করবো যখন, তখন দেখতে পারবো অসমান বা সমান হলে কোন সূত্র, তখন দেখতে পাবো। তারপর আমি বলে দিচ্ছি, তখন আমাদের সূত্র হবে এনসিও ডিভাইডেড বাই CFAT। যদি সমান হয়, সাপোজ তোমার এগুলো সবগুলো টাকা সমান, কিংবা ইবিটি সবগুলো টাকা সমান, কোশ্চেনে বলে দেবো, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, তখন আমাদের সূত্র হবে কি, পিবিপির এনসিও ডিভাইডেড বাই CFAT, এই সূত্র হবে। তো আমরা ম্যাথ করলে বুঝতে পারবো। এখন আমরা বুঝে নিই, আমাদের পিবিপি যদি আলাদা টাকা হয় তাহলে বা অসমান টাকা হয় তাহলে আমাদের এই সূত্র, আমাদের ওইগুলো অসমান টাকা, তো আমরা এই সূত্র ইউজ করব। এগুলো এখানে সবগুলোই অসমান টাকা, এখানে অসমান টাকা, এখানে অসমান অর্থাৎ আমাদের এই সূত্র ইউজ করব। এখন আসি যে 10% ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা কি, 10% ডিসকাউন্ট ফ্যাক্টর লাগবে হলো আমাদের নেওয়ার জন্য, এনপিবি নির্ণয় করার জন্য। এরপরে পিবি সমান সমান CFAT ইন্টু ডিসকাউন্ট ফ্যাক্টর, পিবি নির্ণয় করবো এই CFAT ইন্টু ডিসকাউন্ট ফ্যাক্টর।
এই দুইটা গুণ করার পরে যেটা আসবে সেটা আমরা এখানে বসাবো, অর্থাৎ এটা না, এই যে সি অ্যাপ এটি 10,000 না, এটার সাথে এটা গুণ করব, এরপরে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, করার পরে যেটা আসবে সেটা হলো আমাদের পিবি নির্ণয় করব। তোমরা জাস্ট এখন এটা বুঝো, আমরা পিবি তো বুঝতে পারছি না কেন, এটা বুঝো, এটা পরবর্তীতে আমরা আবার আলাদাভাবে বুঝাবো, আলাদা শখ করে, তখন আরও বেশি ইজিলি বুঝতে পারবো। এখন তোমরা জাস্ট বুঝে রাখো, বুঝো। তাহলে আমরা 10% ডিসকাউন্ট ফ্যাক্টর কীভাবে নির্ণয় করব? মনে রাখবো এটা একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়, যেমন 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এটা যদি এইভাবে করি, পি বি সমান সমান, আমরা এটা শিখছি না প্রেজেন্ট ভ্যালু যেভাবে নির্ণয় করে, এই যে পি বি সমান সমান 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। সো এই সূত্র দ্বারা আমরা ইউজ করব। আমাদের আই কত? আই হচ্ছে 10%, সুদের হার 10%, 0.10 হবে এখানে। এন কত? এন হলো প্রথম বছরের জন্য 1 হবে এখানে, এরপরে দ্বিতীয় বছরের জন্য 2 হবে, এরপর তৃতীয় বছরের জন্য 3 হবে, চতুর্থ বছরের জন্য এন 4 হবে। ওকে, সো আমরা প্রথম বছরে বের করার পরে, যেমন আমি যদি দেখাই, আমাদের মনে রাখবে এই যে 10% ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা কার উপর ডিপেন্ডেন্ট না, এটার উপর না, এটার উপর না, এটা কার উপর ডিপেন্ডেন্ট, এটা জাস্ট একটা সূত্রের উপর ডিপেন্ডেন্ট। যেমন 1/1 প্লাস আই কত? 10। আচ্ছা, এটা আমরা ব্র্যাকেট দিয়ে করি, 1/ব্র্যাকেট 1 প্লাস 0.10, যেহেতু 10% আয়ের মান, হোল টু দি পাওয়ার কত? এন কত? প্রথম বছরেরটা 1, আমরা এই যে 1 বসালাম, তাহলে কত আসে দেখো, দেখছো 0.9091, আমরা এখানে 91 নিলাম। এর পরবর্তীতে কী করবা, জাস্ট 1 কেটে 2 দিবে, এই যে দেখো, এই যে 1 কাটবা, 1 কাটছে, এখন 2 দিচ্ছে, দ্বিতীয় বছরটা নির্ণয় করতেছে, কত আসছে? 0.8268। ওকে, এরপর তৃতীয় বছরেরটা আমরা জাস্ট এই যে 2 কেটে দেবো, 3 দিব, এরপর 3 দিলে কত আসে? 0.7513। ওকে, এভাবে জাস্ট আমরা এক বছরটা করে এরপরে এই যে 1 2 3গুলো কেটে প্রত্যেক বছরটা নির্ণয় করো 5 বছর পর্যন্ত। ওকে, ডিসকাউন্টিং ফ্যাক্টর তাহলে কীভাবে নির্ণয় করা লাগে বুঝছো? এভাবে আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর নির্ণয় করব। এখন আসি, তাহলে আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর পেলাম। পিবি নির্ণয় করতে আমাদের কী লাগবে? সি অ্যাপেটি। সি অ্যাপেটি কি? এই সি অ্যাপেটি হলো এগুলা, আর এরপরে ডিসকাউন্টিং ফ্যাক্টর কি? এই যে এগুলা, এটার সাথে এটা গুণ করার পরে যেটা আসবে সেটা হলো পিবি, এটার সাথে এটা গুণ করার পরে যেটা আসবে সেটা হলো পিবি। আমাদের এখানে টিপিবি মানে হলো টোটাল পেব্যাক পিরিয়ড, কী করে, টোটাল প্রেজেন্ট ভ্যালু। টিপিবি মানে কি? টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই যে সবগুলো নির্ণয় করার পরে আমরা পাবো টোটাল প্রেজেন্ট ভ্যালু, সবগুলো যোগ করার পরে পাবো টোটাল প্রেজেন্ট ভ্যালু। এখন আমরা এনপিবি কীভাবে নির্ণয় করব? এনপিবি নির্ণয় করতে হলে আমাদের লাগবে টিপিবি মাইনাস এনসিও। এনপিবি সূত্র কি? দেখো এখন, এই যে তোমরা এইখান থেকে দেখো তাহলে বুঝতে পারো। আমাদের 3 নম্বরে এনপিবি নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এনপিবি হচ্ছে টিপিবি মাইনাস এনসিও। এনপিবি সূত্র লিখে রাখো। এই যে এনপিবি নির্ণয় করার সূত্র কি? টিপিবি মাইনাস এনসিও। তো টিপিবি আমরা পাইছি 45,719 মাইনাস 50,000, এনসিও হচ্ছে বিনিয়োগ যেটা সেটা 50,000, তাহলে আমরা কত পাচ্ছি? 4,281। এটা কি আসছে? নেগেটিভ মান আসছে, তাহলে নেগেটিভ মান আমরা এখানে বসালাম। টিপিবি হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু, এনপিবি হলো নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু আমরা কীভাবে পাই? টিপিবি মাইনাস এনসিও, টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস বিনিয়োগ, তাহলে আমরা এটা নেগেটিভ মান পাইছি। এখন আসি, এটা আমরা এনপিবি নির্ণয় করছি। এআরআর কীভাবে নির্ণয় করে? এআরআর এর সূত্র বা অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে এটা, অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ এনসিও ইন্টু 100। অ্যাভারেজ ইএটি আমরা কত পাইছি দেখো, আমাদের টোটালি এটি পাইছি আমরা এখানে, টোটালি এটি পাইছি কত? এই যে টোটালি এটি পাইছি হলো 11,700। দেখো, অ্যাভারেজ ইএটি নির্ণয় করার সূত্র আবার আছে, টোটালি এটি ডিভাইডেড বাই মানে বছর সংখ্যা আর কি, ইউজফুল লাইফ 5 বছর আছে, টোটালি এটি পাইছি 11,700 ডিভাইডেড বাই 5, তাহলে কত? 2340 টাকা আসছে। এটা অ্যাভারেজ ইএটি, এই 2340 টাকা আমরা এখানে বসালাম। লাগবে কি? অ্যাভারেজ এনসিইউ। অ্যাভারেজ এনসিইউ কীভাবে নির্ণয় করব? এনসিইউ ডিভাইডেড বাই 2। এনসিইউ কত? আমাদের 50,000 কোশ্চেনে আছে, 50,000 ডিভাইডেড বাই 2 25,000। তাহলে এখন আমরা সূত্রে মান বসাবো, অ্যাভারেজ ইএটি পাইছি 2340 ডিভাইডেড বাই অ্যাভারেজ এনসি হলো 25,000 ইন্টু 100, তাহলে 9.36%। তাহলে এআরআর আমরা কত পাইছি? 9.36%। ওকে,
তাহলে আমরা এই ম্যাথ থেকে মেইনলি কী শিখতে পারছি দেখো, প্রথমে পিবিপি নির্ণয় করছি, এটার জন্য আমাদের সিসি অ্যাপ এটি লাগবে। এরপরে আমরা এআরআর নির্ণয় করছি, এখানে ইএটি আমাদের সরাসরি আমরা কোশ্চেন এগুলো বের করছি, এই যে ইএটি এবারে টোটালি এটি পাইছি, এটা থেকে আমরা অ্যাভারেজ ইএটি বের করছি। এরপরে হচ্ছে অ্যাভারেজ এনসিও, আমরা তো সরাসরি এটা কীভাবে বের করে দেখলাম, বিনিয়োগ এরপরে 2। তারপর আমরা এআরআর নির্ণয় করতে পারছি, এনপিবি নির্ণয় করতে পারছি। এনপিবি সূত্র কি, টিপিবি মাইনাস এনসিও। টিপিবি হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা কীভাবে পাইছি, এই যে এইখান থেকে। ডিসকাউন্টিং ফ্যাক্টর আমাদের সরাসরি কোশ্চেনে দেওয়া ছিল, এই যে নিট প্রেজেন্ট ভ্যালু, দেখো এটা কিন্তু এনপিবি, নিট প্রেজেন্ট ভ্যালু 10% ডিসকাউন্ট রেট, 10% ডিসকাউন্ট রেট আমরা পাইছি। ওকে, সেই জন্য আমরা এটা কীভাবে ক্যালকুলেটার করে দেখালাম। এরপরে প্রেজেন্ট ভ্যালু বা টিপিবি নির্ণয় করতে হলে আমাদের সি অ্যাপ এটি লাগবে ইন্টু ডিসকাউন্টিং ফ্যাক্টর, এই দুইটা গুণ করলে আমরা পিবি পেয়ে যাব। তো পিবি পেলে এটা সবগুলো যোগ করে এরপরে টিপিবি পাবো। টিপিবি কি কেন লাগবে, এনপিবি নির্ণয় করার জন্য টিপিবি লাগবে। নিট প্রেজেন্ট ভ্যালু সমান সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও, বিনিয়োগ দিলে আমরা নেগেটিভ মান পাইছি। নেক্সট ক্লাসে আমরা যে ম্যাথ করব সেটার মধ্যে আমরা বাকি রিকোয়ারমেন্টসগুলো করব, কিংবা আরেকটা ম্যাথের মধ্যে রিকোয়ারমেন্টসগুলো করলে তোমরা একইভাবে এটাও করতে পারো। ওকে, তোমরা এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকারই নেই, যা বুঝছো মাথায় রাখো। আমরা নেক্সট আরও ম্যাথ করবো, তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবা কিংবা ইনবক্স করবা। দেখো আমি এগুলো কষ্ট করে বোঝাচ্ছি, না বুঝলে কিন্তু হবে না। অবশ্যই আমাকে বলবে, আমি তো অবশ্যই আছি হেল্প করার জন্যই। সো অবশ্যই বলবো, তোমরা দেখো তোমরা টাকা দিয়ে পড়তেছো, না বুঝলে বলবা না, অবশ্যই বলবো, না বললে কিন্তু আমার নিজেরই খারাপ লাগবে। কারণ এখানে হয়তো বা তুমি সব যেহেতু একসাথে বোঝাচ্ছি, তুমি নাও বুঝতে পারো, তুমি যেখানে বুঝবে না অবশ্যই আমাকে বলবো, আমি সেটা অবশ্যই আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তখন যেহেতু তোমার স্পেসিফিক প্রবলেম হবে তখন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। এখানেও সবগুলো, কারণ এখানে যেহেতু সবগুলো একসাথে বোঝাচ্ছি, তোমার মাথায় নাও ঢুকতে পারে, এটা স্বাভাবিক। তো তুমি যেটা বুঝবা না, যেটার মধ্যে কনফিউজড হবা, অবশ্যই আমাকে বলবো, আমি বুঝাই দেবো। ওকে, সো আশা করছি বুঝতে পারছো। আজকের ক্লাসটি এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ধন্যবাদ।